নমস্কার। এই নতুন চেষ্টায় কিভাবে শুরু করব আর কোন গল্প নিয়ে শুরু করব না বুঝতে পেরে কিছু হিতাকাঙ্ক্ষীদের কথা মেনে নিজেই লেখার চেষ্টা করলাম এবং নিজের লেখা গল্পই পাঠ করার চেষ্টা করলাম। গল্প হিসেবে তার গুণাগুণ কেমন, তাকে আদৌ গল্প বলা যায় কিনা এবং সাহিত্যের এই সুদীর্ঘ ইতিহাসে তার আদৌ কোনো জায়গা হবে কিনা তা ঠিক করবেন দর্শক, শ্রোতা। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যেটুকু পেরেছি, যেটুকু পারছি, এবার থেকে চাইবো আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা শুনবেন, শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে সেটাও জানাবেন, নিজের কাছের মানুষদের সাথে ভাগ করে নেবেন। খারাপ লাগলে সেটাও জানাবেন। জলে পা ডুবিয়ে বসে থাকতে থাকতে কখন হাঁটু অব্দি জল উঠে এসেছে খেয়াল করেনি সায়ক। হুঁশ ফিরল এক মাসিমার আওয়াজে। ও বাবা, প্যান্ট তো ভিজে গেল, গামছা কিছু আছে? স্নান করবে? এই বিকেলে করলে সর্দি লেগে যাবে যে আবার। না ঠিক আছে বলে 2 ধাপ উপরে উঠে আসলো সায়ক। সূর্যের তেজ কমে গেছে ততক্ষণে ভালোই। মুখের একটা দিকে এতক্ষণ রোদ লেগে বেশ উষ্ণ হয়েছে। উল্টো পাশের গালে একটা হাত দিল সায়ক। ঘাট তখন মোটামুটি ভর্তি। এই সময় এলাকায় এরকম অনেকগুলো ঘাট থাকার দরুন ভিড় একটু কম হয়। জোড়ায় জোড়ায় আসে অনেকে, কেউ একা, কেউ বিভিন্ন বয়সেরও আসে। মানুষ কুকুর মিলে বসে আছে সিঁড়িতে ইতস্তত। মন্দিরের সামনে যে সিঁড়িটা, তাতে বোধহয় 2টো অবাঙালি ছেলে কিছু একটা নিয়ে আলোচনা করছে আর হাসছে। দমকা হাওয়া এদিক ওদিক থেকে পাতা উড়িয়ে আনছে, সাথে সিগারেটের ধোঁয়া। যে মাসিমার ডাকে হুঁশ ফিরে ওপর দিকে উঠে বসলো, তিনি সম্ভবত এই পাড়ায় থাকেন। কাপড়গুলো কেচে নিংড়ে একটা বালতি করে নিয়ে চলে গেলেন এবং যাওয়ার সময় ওর দিকে তাকিয়ে একটু মুচকি হাসি, সাধারণ হাসি, অল্প স্নেহ আর একটু সহজ হিতকামনা মিলে একটা সামান্য হাসি। সেদিক থেকে ফিরে আবার জলের দিকে চোখ ঘোরালো ছেলেটা। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকলো এক দৃষ্টে। বেশিক্ষণ জলের দিকে তাকিয়ে থাকলে সন্ধ্যার আগে গঙ্গার জলটাকে জল মনে হয় না, তরল লোহা বা পারদ মনে হয়। বেশ একটা থিকথিকে ভারী ভাব। বিকেলের হাওয়ায় প্রচুর ছোট মাঝারি ঢেউ একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ছে, জুড়ে গিয়ে বড় হচ্ছে বা একে অন্যকে মিশিয়ে দিচ্ছে এই বৃহৎ জলাধারে। জাহ্নবী বুকে সব বয়ে নিয়ে চলে। পলি, পানা কচুরি, মরা গরু, কুকুর, জ্যান্ত বক, মানুষের মলমূত্র, জীবন থেকে শুরু করে মৃত্যু এবং তার পরের অবশিষ্টাংশ বয়ে নিয়ে যায় নিজের বুকে পিঠে করে। অভিযোগ করে কি? নাকি পুণ্যলোভের ভিড় দেখে এই অনন্ত বোঝা উপেক্ষা করে? সায়ক ভাবে, মহাদেবের জটার থেকে পড়া কোনো চুল কি এখনো জাহ্নবী বুকের মাঝে ধরে রেখেছেন তার কোনো উচ্চ, মধ্য বা নিম্ন প্রবাহে? একটা পায়রা ফতফত করে উড়ে আসা শব্দে মনের ভাবনার গতি বদলে দিল। পায়রাটা বোধহয় ইঙ্গিত দিল এইসব ভাবনার থেকে তাৎক্ষণিক বিদায় নেওয়া প্রয়োজন। এদিক ওদিক ঘুরে জলের বোতল আর ব্যাগটা খোঁজার সময় ওপরের দিকের সিঁড়িতে থাকা কয়েকজনের সাথে চোখাচোখি হলো। এই একটা অদ্ভুত জিনিস, মনে হয় যেন সবাই এতক্ষণ ওকেই দেখছিল পেছন থেকে। পিঠের ঝোলাটা খুলে জলের বোতলটা তাতে ঢুকিয়ে দেখলো নীল রাবারের চপ্পল 2 সিঁড়ি ওপরে রাখা। সেটার পাশে কুকুরটাকে হালকা হেসে অভিবাদন করে
ভেজা পা চপ্পলে ঢুকিয়ে উঠে গেল ঘাটের বাইরের দিকে। হেঁটে বেরিয়ে কোন দিকে যাবে যখন ভাবছে, তখন ফোনে প্রায় 6:45। গঙ্গার এপারটা বেশ লোকজনে ভর্তি থাকে এই সময়টা। ফেরিঘাট থেকে লোকজন বেরিয়ে অটো স্ট্যান্ডে লাইন দিয়েছে। একটা প্রেমিক প্রেমিকা সম্ভবত একটা কুকুরকে আদর করছে সস্নেহে। 6জন বিভিন্ন বয়সের ছেলে মেয়ে ফুচকার দোকানে ভিড় করে দাঁড়িয়ে আছে। পাশের কালী মন্দিরে পুরোহিত ঠাকুর মা কালীকে সাজাচ্ছেন অতি যত্নে। পাশে গান চলছে, জেনেছি জেনেছি তারা। বাইক, সাইকেল, চপের দোকান, মিষ্টির দোকানে ভিড়, পথ চলতি মানুষ, এক নাগাড়ে ডেকে যাওয়া কুকুর, ড্রেনের পাশের গর্ত থেকে উঁকি মারতে থাকা ইঁদুর এবং দেওয়ালের ওপর আলসে একটা বেড়াল। সব মিলিয়ে একটা ব্যস্ত সন্ধ্যা। হিসেব করেও দেখলো এখনো মিনিট 20 সময় আছে। একটা চায়ের দোকানে বসা যায় কিছুক্ষণ। অটো স্ট্যান্ডের থেকে খানিক দূরে একটা চায়ের দোকানে বসে একটা বড় লাল চা করতে বলে একটা গোল্ড ফ্লেক ধরালো পকেটের লাইটারটা বের করে। চায়ের কেটলির দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে থাকতে সিগারেটের আগুন কিছুটা এগিয়ে গেছে। মানুষের মাথা এক নাগাড়ে কিছু না ভেবে থাকতে পারে না। কাজেই শায়ক অন্যমনস্কভাবেই বসে বসে দেখতে থাকলো চোখের সামনে থেকে এক্সপ্রেস ট্রেনের গতিতে বেরিয়ে যাওয়া একগুচ্ছ জীবনের স্মৃতি, বিশেষ করে বিগত 1.5 বছরের গুলো। জীবন তো সর্বদা একই গতিতে চলে না, বা হয়তো স্মৃতির নিরেখে গতি পরিবর্তন হয় সময়ের। যেটাই হোক, খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি হওয়া সমস্ত স্মৃতি অনেক বছরে ধীরে ধীরে জমতে থাকা সাধারণ যাপনকে সরিয়ে দিল। দাদা, আপনারটা নিন। চাওয়ালার ডাকে হুঁশ ফিরল। আজকাল এমন প্রায় হচ্ছে। ভাবতে ভাবতে হঠাৎ যেন হারিয়ে যায়, তাকিয়ে থাকে একদিকে, আশেপাশের উপস্থিতি ভুলে গিয়ে। অবশ্য চাওয়ালা কাকু এতদিনে সেটা জানে। বিগত বেশ কয়েক মাস মাঝে মধ্যেই শায়ক এই সময় এই চায়ের দোকানে এসে বসে, আর সেই একই লাল চা বলে অটো স্ট্যান্ডের দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু সময় বাদে কোনো একটা অটোতে বসে চলে যায়। প্রথম দিকে বারবার এমন হতে দেখে দোকানের রোজকার খদ্দেরদের মধ্যে একজন দাদু গোছের লোক ওর কাছে জানতে চাইলে ও হেসে কিছু না বলে চলে গেছিল। তারপর থেকে আর তেমন কেউ জানতে চায় না। ঠোঁটের থেকে সিগারেটটা ডান হাতে 2 আঙুল দিয়ে ধরে নামিয়ে বাঁ হাতেও চায়ের কাপটা নিয়ে পাশে রাখলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে কয়েকটা ব্রণের ওপরে। বাঁ হাতে ঘামটা মুছে চুলগুলোর মধ্যে আঙুল চালনা করে একবার পেছন দিক অব্দি হাত বুলিয়ে নিল অভ্যাসবশতই। তারপর সিগারেটে একটা টান দিয়ে চায়ের কাপটা তুলে নিল বাঁ হাতে। চায়ের কাপ থেকে ধোঁয়াটা বেরিয়ে চোখের সামনে থেকে ওপর দিকে উঠে যাওয়ার সময় সামনের দৃশ্যগুলোকে একটু একটু করে ঝাপসা করে দিচ্ছে, যেন ক্যামেরার লেন্সের ফোকাস পাল্টে পাল্টে যাচ্ছে। এই পাল্টে যেতে থাকা ফোকাসের মধ্যে থেকেই শায়কের চোখ পড়ল উল্টো দিক থেকে হেঁটে যাওয়া একটা লম্বা রোগা মেয়ের দিকে। একটা সাদা চুড়িদার, তাতে গাঢ় সবুজ রঙের কিছু ফুলের আঁকিবুকি, অলিভ গ্রিন একটা লেগিংস, পায়ে একটা ক্রিম রঙের হিল স্যান্ডেল। চুলটা ছেড়ে কাঁধের উপর ছড়িয়ে আছে। একটা ওড়না সম্ভবত ওপাশের কাঁধে ঝোলানো। হ্যাঁ, তাই থাকবে। ওপাশের কাঁধে সম্ভবত একটা বাদামি রঙের ব্যাগও আছে, আর এপাশের হাতে কনুই ভাঁজ করে বুকের কাছে ধরে রাখা একটা ফুলের তোড়া। মেয়েটার মুখের অবয়ব দৃপ্ত, শ্যামলা। হাঁটার মধ্যে যে দৃঢ়তা আছে তা এত দূর থেকেও টের পাওয়া যাচ্ছে।
যতক্ষণে মেয়েটা অটোর লাইন অব্দি পৌঁছলো ততক্ষণে চায়ের ধোঁয়া কমে চোখের ফোকাস আবার ফিরে এসেছে। এক চুমুকে হালকা গরম চাটা শেষ করে তাড়াহুড়ো করে পকেটে হাত ঢুকালো সায়ক। খুচরো পয়সাগুলো বার করে এক নজরে দেখে নিয়ে চায়ের দোকানের সামনের দিকে রাখা বিস্কুট কৌটোর ঢাকনার উপরে রেখে হাঁটা দিল অটো স্ট্যান্ডের দিকে। হাতের সিগারেট ফেলে একবার তাড়াতাড়ি আকাশের দিকে তাকিয়ে বোঝা গেল বিকেলের পর থেকে একটু একটু করে মেঘ পৃথিবী আর নক্ষত্রদের মাঝে একটা স্তর করে নিয়েছে। দাম মিটিয়ে অটো স্ট্যান্ড অব্দি পৌঁছতে পৌঁছতে মেয়েটি অটোতে উঠে গেছে। সায়কের তাড়াহুড়ো নেই, কারণ ও নিজেও জানে ও তার পরের অটোতেই উঠবে। হেঁটে গিয়ে দুইজনের পেছনে অটোর লাইনে দাঁড়াতেই পরের অটো চলে এলো। তাতে উঠে ডান দিকের শেষের সিটে বসে অটোতে যখন স্টার্ট নিয়েছে, এক ফোঁটা জল আকাশ থেকে এসে সায়কের জিন্স ঢাকা হাঁটুতে মিশিয়ে গেল। অটো ছেড়ে দিয়েছে, সাথে আকাশও। একের পর এক জলের ফোঁটা এসে যখন ওর জিন্স এবং টি শার্টের একটা পাশ একটু একটু করে ভিজিয়ে দিচ্ছে, ওর নজর তখন সামনে রাস্তার দিকে। মাথার মধ্যে একটা কথাই ঘুরছে, আজ বিনিতার জন্মদিন। বিনিতার প্রথম পর্ব শেষ করলাম। পরের পর্বে সায়ক কেন ওখানে যায়, কে বিনিতা এবং কার পিছু সায়ক নিল চা খেতে খেতে, ধীরে ধীরে জানা যাবে। জানতে চাইলে, জানতে ইচ্ছে করলে চ্যানেলটিকে ফলো করুন, পাশে থাকুন এবং অনুপ্রেরণা দিন যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।